শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। কি একটু অবাক হচ্ছ তাই তো? ভূত চর্চায় হঠাৎ করে আমি ভালোবাসার মরশুমের বন্ধুরা বলে সম্বোধন করছি। আরে বাবা, তোমরা যারা ভূত চর্চা শোনো তারা তো ভালোবাসার মরশুমটাও শোনো নাকি? আচ্ছা, ভালো কথা, শোনো, ইউটিউব না একটা সমস্যা ক্রিয়েট করছে। ওই অডিও স্টোরি চ্যানেলগুলো, যেহেতু আমরা এই চ্যানেলগুলোতে নিজেদের মুখ দেখাই না, শুধুমাত্র গলার স্বরেই তোমাদের সঙ্গে আমাদের পরিচিতি ঘটে, তাই এই চ্যানেলগুলোকে ইউটিউব লো এফার্ট ইন অথেন্টিক কন্টেন্ট হিসেবে গণ্য করছে। তাই তোমাদের দায়িত্ব নিয়ে এই চ্যানেলটাও যাতে সেই সমস্যায় না পড়ে তার ব্যবস্থা কিন্তু করতেই হবে। কিভাবে করবে? খুব ছোট্ট কাজ। এই যে গল্পগুলো যেগুলো শুনবে, সেই গল্পগুলোতে প্লিজ একটা করে লাইক, একটা ছোট্ট কমেন্ট, আর যদি পরিচিত পরিজনদের মধ্যে একটু শেয়ার করা যায়, তাহলেই কিন্তু আমরা হয়তো এই সমস্যাটা থেকে বেরোতে পারি। কারণ ইউটিউব তাতে বুঝবে যে আমাদের চ্যানেলের সঙ্গে অনেক মানুষের ভালো লাগা না লাগা জড়িয়ে আছে, অন্তত হিউম্যান প্রেজেন্সটা বুঝতে পারবে। যাই হোক, অনেকগুলো কথা বলে দিলাম, জানি বিরক্ত করলাম, কিন্তু আমরাও নিরুপায়। চলো শুরু করি আজকের গল্প, স্বপ্নের ফেরিওয়ালা। বাইরে তখন ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক, এছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা কুকুরের চিৎকার। শ্রাদ্ধ শান্তির 13টা দিন কিভাবে যেন একটা ঘোরের মধ্যে দিয়ে কেটে গেল। আজ সব আত্মীয় স্বজন অবশেষে বিদায় নিয়েছে। আজ সবাই চলে যাওয়ার পর এই বাড়িটা যেন গিলে খেতে আসছে রূপমকে। সত্যিই তো, এই 23 বছরের রূপমের জীবনে এমন একাকিত্ব ও আগে দেখেনি, অনুভবও করেনি। বলা ভালো, ওকে অনুভব করতে দেয়নি ওর দাদু। রূপম জানলার ধারে কাঠের চেয়ারটায় পাথরের মতো বসে আছে। দাদুর শূন্য ঘরটা যেন খাঁ খাঁ করছে। ঠিক এমন সময় দরজার কাছে ছায়ার মতো এসে দাঁড়ালেন ওদের বাড়ির পুরনো পরিচারিকা সারদা দিদি। দাদাবাবু, রাত্রিরে খাবারটা ঢাকা দিয়ে রেখে গেলাম, তুমি তাড়াতাড়ি খেয়ে নিও। আমি তাহলে চললাম, কেমন? রূপম ঘাড় ঘুরিয়ে তাকালো। সারদা দিদি এই বাড়িতে দীর্ঘ 20 বছর ধরে কাজ করছেন। দাদু যখন বিছানায় প্রায় শয্যাশায়ী, মরণাপন্ন, তখন এই মহিলাই ছায়ার মতো পাশে থেকে হাসি মুখে দাদুর সেবা যত্ন করে গেছে। ও আচ্ছা সারদাদি, তুমি এসো, রাত হচ্ছে, সাবধানে যেও কেমন? সারদা দিদি চলে যাবার পর ঘরটা যেন হঠাৎ করে আরও বেশি করে থমথমে হয়ে গেল। রূপম উঠে দাঁড়ালো। আলমারির একদম ওপরের তাকটা হাতড়াতে হাতড়াতে ওর হাতে ঠেকলো একটা ধুলো মাখা খাম। খামটা খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো দাদুর পরিচিত সুন্দর হাতের লেখায় একটা চিঠি। না না, কোনো কুশল বিনিময় নেই, আছে মাত্র 2টো লাইনের একটা অদ্ভুত ধাঁধা। 2 হাত মামে তার আছে কত কি, সোনা রূপা 2 বাক্স রেখে গিয়েছি। রূপম তো ভারী অবাক। প্রথমটায় ভেবেছিল দাদুর আলমারিটা একটু গোছ গাছ করে রাখবে, দাদুর প্রয়োজনীয় জিনিসগুলো এদিক সেদিক পড়ে রয়েছে, সেগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দেবে। আর তা করতে গিয়েই হঠাৎ করে এমন একটা চিঠি। অনেকক্ষণ ধরে ভেবে পেল না রূপম এই ধাঁধার মানেটা কি।
এর মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছে ওর দাদু। 2 হাত বামে তার আছে কত কি, কিতে কোট আনকোট করা। আচ্ছা, সোনা রূপা 2 বাক্স রেখে গিয়েছি। কি কি রেখে গিয়েছে? কি 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 মানে তো চাবি, নাকি অন্য কিছু? ওর মনে পড়ে গেল 5 বছর বয়সের সেই অভিশপ্ত রাতটার কথা, যখন একটা ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে বাবা মাকে হারিয়ে ও সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল। দাদু অমলকান্তি সেদিন ওকে বুকে জড়িয়ে ধরেছিলেন। দাদুর সঙ্গে কাটানো শেষ দিনের একটা বিকেল চোখের সামনে ভেসে উঠল। বুঝলি রূপম, আমি চলে গেলে তুই বড় একা হয়ে যাবি রে। ওই সারাদিন কি যেন সব আঁকিবুকি কাটিস, সেই নিয়ে কি আর বেশি দিন চলে রে? একটা ভালো চাকরি বাকরি পেয়ে গেলে আমি খানিকটা নিশ্চিন্ত হতে পারতাম। উপরে গিয়ে তোর বাবা মায়ের কাছে কি জবাব দেব বলতো? তোর জন্য যে আমি কিছুই রেখে যেতে পারলাম না সেরকম। তুই বড্ড বেশি একা হয়ে যাবি। আহ দাদু, কি আজে বাজে কথা বলছো বলো তো? ও আমি ঠিক চালিয়ে নেব, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না। আর তুমি বারবার চলে যাব বলো কেন বলো তো? দেখবে দেখবে তুমি তুমি অনেক দিন বাঁচবে এখনো। তুমি তুমি ঠিক ঠিক সুস্থ হয়ে যাবে, দেখো দাদু। না রে বোকা ছেলে, না। শরীর জানান দিচ্ছে এবার যেতে হবে। চিরদিন তো আর কেউ থাকতে পারে না বাবা। তোর বাবা মা যেদিন চলে গেল সেদিন তোকে একা 8 বছরের বাচ্চাটাকে নিয়ে ভেবেছিলাম মানুষ করতে পারবো তো। আজও চিন্তা কুঁড়ে কুঁড়ে খায় রে। তোর জন্য আমি একটা রাস্তা রেখে যাব। যদি কোনোদিন মনে হয় দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তবে সেই রাস্তাটা খুঁজিস। রূপমের হঠাৎ করেই সম্বিত ফিরল। আলমারির যে তাকটা থেকে সে এই চিঠিখানা পেয়েছে, সেখান থেকে ঠিক 2 হাত বাঁদিকে তাকালেই দাদুর সেই বহুদিনের পুরনো ভারী লোহার সিন্দুকটা। চাবির গোছা থেকে একটা সোনালি রঙের ছোট্ট চাবি বের করে সিন্দুকের তালাটা খুলল রূপম। বাবা, কি গুমোট গন্ধ! কতদিন যে এই জিনিসপত্রগুলো রোদ পায়নি। কাল খুলে সব রোদে দিতে হবে। কি কি এটা? আহা, এ তো সেই দাদুর, সে তো বইপত্র। এটা কি? দলিল। আর এই দুটো কি? ওমা, এটা তো কখনো দেখিনি। একটা সোনালি রঙের বাক্স আর একটা রূপলি। আর আর এটা কি? এটা তো মনে হচ্ছে একটা চিঠি। কই দেখি চিঠিটায় কি লিখেছে? দাদু ভাই রূপম, তুই এই চিঠিটা যখন পড়ছিস তার মানে আমি আর নেই।
তোকে একা রেখে যাওয়ার কষ্টটা আমি ছাড়া আর কেউ জানে না। এই দুটো বাক্স তোর অভাব মেটাবে। সোনালী বাক্সটা হলো সুস্বপ্নের বাক্স। রাতে ঘুমানোর সময় এটাকে বালিশের ঠিক ডান পাশে রাখবি। সকালবেলা দেখবি ভালো স্বপ্নগুলো বাক্সের ভেতর জমা হয়ে আছে। দেখতে পাবি ছোট্ট ছোট্ট কাচের গুলি হয়ে তোর স্বপ্নগুলো বন্দি হয়ে গেছে ওই সোনালী বাক্সে। গুলিগুলোকে হাতের মুঠোয় ধরে চোখের সামনে আনলেই দেখতে পাবি তোর ভালো ভালো স্বপ্নগুলো। শুনতে পাবি আনন্দের হাসির আওয়াজ। আর রূপালী বাক্সটা হলো দুঃস্বপ্নের জন্য। ওটা রাখবি বালিশের বাম পাশে। যত অন্ধকার আর ভয়ঙ্কর স্মৃতি তোর ঘুম কাটতে চায়, তারা এই বাক্সে বন্দী হবে আর হয়ে যাবে একটা ছোট্ট কয়লার টুকরো। রূপম বেশ স্তম্ভিত হয়ে গেল। তারপর চিঠির বাকি অংশটা আবার পড়তে শুরু করলো। আরো তো কত কি লিখে রেখেছে দাদু। বাবা, এমন ব্যাপারের কথা তো আমায় কোনোদিন বলেনি। দেখি দেখি এখানে কি লিখেছে। ভাবছিস তো এসব নিয়ে কি করবি? বাক্সের তলায় একটা ঠিকানা লেখা আছে, কলকাতা, কলেজ স্ট্রিট, বাতি ঘরের ঠিক পেছনে। সেখানে যাবি। সেখানে তোর এই স্বপ্নের একজন গ্রাহক বসে আছে। সে বহু বছর ধরে একটা ভালো স্বপ্ন তোকে দিতে পারে, এক জীবন চলার মতো সম্পদ। আমি শিক্ষক মানুষ, সারা জীবন নীতি মেনে চলেছি, কিন্তু তোর ভবিষ্যতের দুশ্চিন্তা আমাকে আজ এই পথে তোকে পাঠাতে বাধ্য করলো। তুই এই ঠিকানায় গেলি, নিজের ভালো স্বপ্ন বিক্রি করে পাবি স্বর্ণ মুদ্রা, আর সেই স্বর্ণ মুদ্রা বিক্রি করলে পাবি টাকা। সেই টাকায় তোর জীবন চলবে। সাবধানে থাকিস দাদু ভাই। রূপম বাক্স দুটো হাতে তুলে নিল। সোনালী বাক্সটা থেকে কেমন যেন একটা মিষ্টি গন্ধ আসছে, আর রূপলি বাক্সটা ছুঁতেই কেমন যেন একটা কনকনে ঠান্ডা ভাব শিরদাঁড়া দিয়ে বয়ে যাচ্ছে। স্বপ্ন বিক্রি করা যায়? দাদু কি তবে সত্যিই আমার ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় রেখে গেলেন? হাতে এক পয়সাও তো নেই, অথচ শ্রাদ্ধের খরচ মেটাতে ধার দেনা করতে হয়েছে। আচ্ছা, যদি দাদুর কথা সত্যি হয়, তবে হয়তো এবার আমার এই একাকিত্ব আর অভাব দুটোই ঘুচবে। রাত তখন প্রায় 12টা। রূপম বিছানায় গিয়ে শুল। দাদুর নির্দেশ মতো সোনালী বাক্সটা রাখল ডান দিকে, আর রূপলি বাক্সটা বাম দিকে। চোখ বন্ধ করতেই ওর মনে পড়ল ছোটবেলায় বাবার সঙ্গে মেলায় গিয়ে লাল বেলুন কেনার স্মৃতিটা। দাদুর সঙ্গে গঙ্গার ঘাটে বসে সূর্যাস্ত দেখার সেই শান্ত দুপুরটা। ধীরে ধীরে ওর চোখের পাতা ভারী হয়ে এলো, জলে ভিজে উঠছে। কাল সকালে কি অপেক্ষা করছে ওর জন্য ও জানে না। একটা নতুন জীবন, নাকি
কোনো রহস্যময় অন্ধকার। এই ভাবনাটুকু নিয়েই রূপম কেমন যেন এক গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। বাইরে তখন বৃষ্টির ঝমঝম শব্দ ছাপিয়ে রূপমের ঘরের ভিতর একটা অদ্ভুত নিস্তব্ধতা। বালিশের দুপাশে রাখা দুটো রহস্যময় বাক্স। রূপম ধীরে ধীরে চলে গেল গভীর ঘুমে। চেতনার আড়ালে ডুব দিল অতীতে। একটা বিশাল বড় মেলার মাঠ, চারিদিকে ধুলো ধোঁয়া, আর তার সঙ্গে নাগরদোলার চিৎকার, ভেঁপুবাসির শব্দ। চারিদিকটা যেন গম গম করছে। তখন রূপমের কতই বা বয়স, ওই 13 কি 14। রূপম দাদুর হাত ছাড়িয়ে এক ছুটে গিয়ে দাঁড়ালো আইসক্রিম গাড়ির সামনে। দাদুও টলমল পায়ে কোনো মতে নিজেকে সামলে ছুটল নাতির পিছন পিছন। দাদু দাদু দেখো, এখানে ম্যাঙ্গো বার পাওয়া যাচ্ছে, একদম পাকা আমের মতো গন্ধ। আমি ওটাই খাবো। আরে দাঁড়া রে দাদু ভাই, অত ছটফট করিস না। এই রোদে হুট করে ঠান্ডা আইসক্রিম খেলে যদি জ্বর আসে, তার চেয়ে চল তোকে একটা করে পাঁপড় ভাজা কিনে দিই। না দাদু, পাঁপড় ভাজা আমি খাবো না। ওই দেখো, ওই আইসক্রিমটা না দিলে আমি কিন্তু এখান থেকে এক পাও নড়বো না। দাদু আর কি বা করেন, তৎক্ষণাৎ পকেট থেকে একটা মলিন 10 টাকার নোট বের করলেন। তার মুখে সেই চিরচেনা প্রশান্ত হাসি। তোর এই জেদের কাছে তো আমি বরাবরই হার মেনেছি দাদু ভাই। নে, এই ধর তোর আমের আইসক্রিম, কিন্তু একটা শর্ত আছে, খেয়েই কিন্তু জল খাওয়া যাবে না, বুঝলি? রূপম আইসক্রিমের প্যাকেটটা ছিঁড়ে প্রথম কামড় দিল। উফ, সে কি স্বাদ! যেন গোটা একটা বাগান থেকে সদ্য পেরে আনা টাটকা টসটসে পাকা আমের রস। সেই আনন্দে ও দাদুকে সেদিন জড়িয়ে ধরেছিল। দাদুর খসখসে হাতের স্পর্শ আর আইসক্রিমের সেই মিষ্টি স্বাদ মিলে মিশে সে এক স্বর্গীয় অনুভূতি। হঠাৎ জানলার একটা পাল্লা সজোরে খুলে যেতেই রূপমের ঘুমটা ভেঙে গেল। ঘর অন্ধকার, বৃষ্টির ছাঁট আসছে। হন্তদন্ত হয়ে বালিশের ডান দিকে রাখা সোনালি বাক্সটার দিকে হাত বাড়ালো। হাতে নিতেই বুকটা ধক করে উঠল ওর। কাল রাতে বাক্সটা হালকা ছিল, আজ ভিতরে কিছু একটা নড়াচড়া করছে। কাঁপা কাঁপা হাতে বাক্সটা খুলতেই রূপম গেল ভারী অবাক হয়ে। বাক্সের ভিতরে সোয়েট কাপড়ের মোড়কের উপর ঝকঝক করছে একটা ছোট্ট মার্বেলের মতো গুলি। কিন্তু সেটা কোনো সাধারণ কাঁচের তৈরি নয়, আর রংটা অবিকল কাল রাতের সেই স্বপ্নে দেখা পাকা আমের আইসক্রিমের মতো ঘন হলুদ। ঘরের অন্ধকারেও সেই গুলিটা থেকে একটা মৃদু আভা বের হচ্ছে। এ কি? দাদুর কথা তো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আমার আমার দেখার স্বপ্নটা এই বাক্সে সত্যি সত্যি বন্দী হয়ে গেছে। এইটুকু একটা পাথরের মতো গুলি বিক্রি করে টাকা পাওয়া যাবে? দোষ? না 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 না, এ নিশ্চয়ই আমার ভুল হচ্ছে কোথাও একটা। রূপম তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। দাদুর চিঠিতে দেওয়া সেই ঠিকানাটা ওর পকেটে রেখে নিল। কলকাতা কলেজ স্ট্রিট। বইয়ের পাহাড় ডিঙিয়ে বাতি ঘরের ঠিক পিছনে অন্ধকার স্যাঁতস্যাঁতে সরু গলিটায় ও যখন পৌঁছলো তখন চারপাশটা কেমন যেন থমকে আছে। একটা পুরনো ঘুণ ধরা কাঠের দরজা। না না, ওপরে কোনো নাম ধাম কিচ্ছু লেখা নেই। রূপম বেশ দ্বিধা নিয়েই দরজায় একটা মৃদু ধাক্কা দিল। ভিতরে পা দিতেই একটা তীব্র ধূপের গন্ধ নাকে এলো।
ঘরের চারিদিকে তাকে রাখা হাজার হাজার বাক্স, আর সেই ঘরের মাঝখানে রাখা একটা দামি মেহগিনি টেবিলের ওপাশে বসে আছেন এক ভদ্র মহিলা। রূপম খানিকক্ষণ তাকিয়ে রইল তার দিকে। ভদ্রমহিলার বয়স বোঝা দায়, মাথা ভর্তি দুধ সাদা চুল, চোখে মুখে বলিরেখা স্পষ্ট। নয় নয় করে 85-90 বছর বয়স তো হবেই। কিন্তু ওর পরনে একটা আধুনিক ডার্ক গ্রিন রঙের সিল্কের শার্ট আর ট্রাউজার্স, নিখুঁতভাবে মেইনটেইন করা নখ, চোখে একটা আধুনিক ফ্রেমের চশমা। অত্যন্ত বুদ্ধিমতী এবং আধুনিক ব্যক্তিত্বের ছাপ তার সর্বাঙ্গে ফুটে বেরোচ্ছে। মহিলা মাথা না তুলেই কথা বললেন, আর সেই কণ্ঠস্বর শুনে রূপমের মনে হলো ও বোধহয় কানে ভুল শুনছে। ভেতরে এসো রূপম। দোরগোড়ায় দাঁড়িয়ে থাকলে স্বপ্ন কেনা বেচা কি করে করব? রূপম বেশ চমকে উঠল। এমন একটা গলার স্বর কোনো বৃদ্ধার হতেই পারে না। এ যেন কোনো 20 বছরের তরুণীর কণ্ঠ, মিষ্টি, সতেজ আর চনমনে। আপনি আপনি আমার নাম জানলেন কি করে? আর আপনি কাবেরী দেবী? শুধু কাবেরী বলো, এই দোকানে বয়সের কোনো কারবার নেই। এখানে সময় স্থির হয়ে যায়। তোমার দাদু অমলকান্তি আমার পুরনো খদ্দের ছিলেন, তবে তিনি স্বপ্ন বিক্রি করতে নয়, বরং জমা রাখতে আসতেন। তুমি তুমি কি এনেছো দেখি? রূপম পকেট থেকে সেই সোনালি গুলিটা বের করে রাখল টেবিলের উপর। কাবেরী দেবী সেটা হাতে নিয়ে এদিক সেদিক ঘুরিয়ে তুলে ধরলেন চোখের সামনে। গুলিটার ভিতর থেকে তখনও একটা হলদে আভা ঠিকরে বেরোচ্ছে। কাবেরী দেবী বেশ মুগ্ধ নয়নে বলতে শুরু করলেন, 1998 মেলা, বিকেলের রোদে দাদুর সাথে আইসক্রিম খাওয়ার স্মৃতি। আমের গন্ধটা বেশ খাঁটি মনে হচ্ছে। বড় সযত্নে লালন করেছো এই স্মৃতিটাকে। রূপম এবার বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি একবার দেখেই সব বুঝে গেলেন? মানে আমি জানতে চাইছিলাম এটা দিয়ে আমি কি পাবো? এই স্বপ্নটা তো বেশ উচ্চমানের। এর ইমোশন বা আবেগ খুবই গভীর। এর বদলে তুমি পাবে একটি স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা? রূপমের তো তখন বিস্ময়ে মুখ হাঁ হয়ে গেছে। কাবেরী দেবী ড্রয়ার থেকে একটা ভারী সোনার মোহর বের করে টেবিলের উপর রাখলেন। মোহরটার গায়ে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। রূপম সেটার দিকে হাত বাড়াতেই একটু থমকালো। আচ্ছা, বলছিলাম কি, এটা বিক্রি করলে কোনো ক্ষতি হবে না তো? কাবেরী দেবীর মুখে তখন তরুণী সুলভ হাসি। কাবেরী দেবী বললেন, ক্ষতি না। তুমি টাকা চাইছিলে, আমি দিচ্ছি। বিনিময় প্রথা ছাড়া তো জগৎ চলে না রূপম। তবে মনে রেখো, একবার যা আমার এই বয়ামে ঢোকে তা আর তোমার থাকবে না। রূপম মোহরটা পকেটে ভরে নিল। একটা অদ্ভুত উত্তেজনায় ওর বুক কাঁপছে। একটা স্বপ্নের বিনিময়ে একটা সোনার মোহর, তাও আবার হয়। কিন্তু ও আর কথা না বাড়িয়ে দ্রুত দোকান থেকে বেরিয়ে এলো। বাইরে আসার পর ওর ভীষণ খিদে পেল। মোহরটা পকেটে নিয়ে ও একটা বড় আইসক্রিম পার্লারের সামনে গিয়ে দাঁড়ালো। মনের মধ্যে তখন কাল রাতের সেই আইসক্রিমের চিন্তাটা ঘুরে বেড়াচ্ছে। ও একটা প্রিমিয়াম আলফানসো ম্যাঙ্গো আইসক্রিম অর্ডার করলো। দোকানের সবচেয়ে ভালো আইসক্রিম এটা। সেই ছোট্টবেলার মতো করে ও আজ তৃপ্তি করে খাবে।
পার্লারের ভিতরে তখন শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে রূপম আইসক্রিমের চামচটা নিয়ে প্রথম মুখে দিল। কিন্তু এ কি, ওর কপালে ভাঁজ পড়ল। দ্বিতীয়বার আবারও মুখে দিল। আইসক্রিমটা যথেষ্ট মিষ্টি, ঠান্ডা, আমের গন্ধও আছে, কিন্তু রূপমের মনে হচ্ছে ও যেন সাধারণ বরফ আর চিনি খাচ্ছে। সেই যে মেলায় খাওয়ার পর মনটা আনন্দে নেচে উঠেছিল, দাদুর হাতের সেই মায়া মেশানো স্বাদ, না, সেই সব যেন গায়েব। এমন কেন মনে হচ্ছে? স্বাদটা তো ঠিকই আছে, কিন্তু কোনো ফিলিং হচ্ছেই না। মনে হচ্ছে যেন অন্য কেউ আইসক্রিমটা খাচ্ছে আর আমি দূর থেকে বসে বসে দেখছি। আইসক্রিম খাওয়ার আনন্দটাই মাটি হয়ে গেছে। আচ্ছা, আমি কি তবে আইসক্রিম খাওয়ার আনন্দটা ওই স্বপ্নের সঙ্গে কাবেরী দেবীর কাছে বিক্রি করে এলাম? রূপম বাকি আইসক্রিমটা আর শেষ করতে পারল না। তার আগেই বাধ্য হয়ে ডাস্টবিনে ওটা ফেলে দিল। ওর পকেটে এখন সোনার মোহর, কিন্তু মনটা ঠিক সেই আইসক্রিমটার মতোই গলে গিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। ও বুঝতেই পারল না দাদুর রেখে যাওয়া এই উত্তরাধিকার আদতে ওর জন্য আশীর্বাদ নাকি অভিশাপ। বাড়ি ফেরার পথে ওর কানে শুধুই বাজতে থাকে কাবেরী দেবীর সেই 20 বছরের তরুণী সুলভ গলার কথাগুলো। একবার যা আমার এই বয়ামে ঢোকে তা আর তোমার থাকবে না। কয়েকটা দিন কাটছে অদ্ভুত একটা ঘোরের মধ্যে। রূপমের ঘরের ভোল পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। মোহরটা বিক্রি করার টাকায় সেই নোনা ধরা দেওয়ালে এখন ঝুলেছে দামি টেক্সচার্ড পেইন্টের ঢাকনা। জানলায় ঝুলছে ভারী মখমলের পর্দা। রূপমের পরনে এখন দামি লিনেন শার্ট। কিন্তু এই ঐশ্বর্যের মাঝেও রূপমের মুখটা কেমন যেন ফ্যাকাশে। গ্রাফিক্স ডিজাইনের ল্যাপটপটা এক কোণে পড়ে যেন ওর উপর ধুলোর পাহাড় জমছে। ওর এখন একটাই নেশা, প্রতি রাতে দামি দামি সুখ উৎপাদন করা, মজার মজার আনন্দের সব স্বপ্ন দেখা, আর সেই স্বপ্নগুলোকে সোনালী বাক্সে বন্দি করে রেখে বিক্রি করে আসা কাবেরী দেবীর দোকানে। বিছানায় বসে রূপম ল্যাপটপে ইউটিউব স্ক্রল করছে। ও খুঁজছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সব দৃশ্য, পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয়, সমুদ্রের ঢেউয়ের গর্জন, ছোট্ট কুকুর ছানাদের খুনসুটি, কিংবা গালিচা বিছানো উপত্যকায় ঘুরে বেড়াচ্ছে রূপম একা একা, যাতে রাত্রে ঘুমানোর পরে এই স্বপ্নগুলোই ওর স্বপ্নে হানা দেয়। ঠিক এই সময় ঘরে ঢুকলো সারদা দিদি, হাতে এক গ্লাস গরম দুধ। দাদাবাবু, এ নাও, দুধটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে কিন্তু, তাড়াতাড়ি খেয়ে নাও। এই তুমি না আমাকে নিয়ে বড্ড বেশি ভাবো সারদাদি। একটা বিদেশি প্রজেক্ট করছি, ও তুমি বুঝবে না। আচ্ছা ঠিক আছে, তুমি রেখে যাও, এখন আর ডিস্টার্ব করো না তো, আমি এখন একটু ঘুমোবো। সারদা দিদি দুধের গ্লাসটা রেখে চলে যাওয়ার পর রূপম খানিকটা বিরক্ত হয়ে দরজাটা আটকে দেয়। রূপমকে যে এখন ঘুমোতে হবে, দেখতে হবে নানান রকম মজার আনন্দের সব স্বপ্ন, তবেই তো একটা করে সুস্বপ্ন বিক্রি করলে পাবে একটা করে সোনার মোহর। রূপম আজকাল মোহরের লোভে অন্ধ হয়ে উঠেছে। 10টা মোহর জমলে তবে আবার একটা দুঃস্বপ্ন মুছতে পারে। 10টা মোহর ওর এতদিনে জমানোও হয়ে গেছে। ও তাড়াতাড়ি বাক্স দুটো বালিশের দুপাশে সাজিয়ে রেখে ঘুমিয়ে পড়ল। তারপর ধরা পড়ল তাতে কিছু কিছু দুঃস্বপ্ন আর কয়েকটা সুস্বপ্ন। পরের দিন দুপুরে কলেজ স্ট্রিটের সেই নামহীন দোকানে চলে গেল রূপম। গ্রামাফোনের রেকর্ড বাজছে ভিতরে।
কাবেরী আজ একটা নীল রঙের কোট পরেছেন, চুলে একটা দামি হীরের ক্লিপ। রূপম টেবিলের উপর আজ 10টা সোনার মোহর সাজিয়ে রাখল। উফ, কি অধৈর্য তুমি রূপম! এই বয়সে এত তাড়াতাড়ি করলে জীবনের রস আস্বাদন করবে কখন? তা কোন দুঃস্বপ্নটা মুছতে চাও? সেই গাড়ি দুর্ঘটনা যেখানে তোমার মা বাবার শেষ চিৎকার তুমি শুনেছিলে? হ্যাঁ, ওই ওই একটা স্মৃতি না আমায় প্রত্যেকটা রাত্রের ঘুমটা ভাঙিয়ে দিচ্ছে। ইস, ওই ওই রক্ত, ওই ভাঙা কাঁচের শব্দ, ওই রোড অ্যাক্সিডেন্ট, না 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 না, আমি না এসব আর একদম সইতে পারছি না। ওটা প্লিজ মুছে দিন তো। কাবেরী তার ড্রয়ার থেকে একটা অদ্ভুত কাঁচের ড্রপার বের করলেন। তাতে টলমল করছে একটা কালো তরল। তিনি রূপমের ওই রূপোলি বাক্স থেকে একটা কুচকুচে কালো কয়লার টুকরো বের করলেন, যা দুঃস্বপ্ন রূপে জমা হয়ে রয়েছে। মনে রেখো রূপম, মোছা মানে কিন্তু ডিলিট হওয়া নয়। মহাবিশ্বে কোনো অনুভূতি ধ্বংস হয় না। তোমার মাথা থেকে নামিয়ে আমি কিন্তু এটা অন্য কোথাও চালান করে দেব। তুমি কি রাজি? আমি রাজি। আমি এই স্বপ্ন থেকে মুক্তি চাই। আপনি যা করার হয় তাই করুন, আমার কিচ্ছু যায় আসে না। কাবেরী সেই কালো কয়লাটার উপর একটা ফোঁটা তরল ফেলতেই ঘরটা অদ্ভুত একটা গুমগুম শব্দে কেঁপে উঠল। রূপমের মনে হলো ওর মাথার ভিতর থেকে কেউ কিছু একটা বার করে নিচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য ও চারিদিক অন্ধকার দেখল। তারপর কাবেরী বলল, হয়ে গেছে, যাও, এখন তুমি মুক্ত। তবে আয়নায় নিজেকে দেখতে ভুলো না যেন। রূপম সেদিন বাড়ি ফিরে এলো একটা হালকা শরীর নিয়ে। ওর মনে হচ্ছে ও যেন মেঘের উপর দিয়ে হাঁটছে। বাথরুমে গিয়ে মুখে চোখে জল দিল, কিন্তু তোয়ালে দিয়ে মুখ মুছতে গিয়ে একবার আয়নার দিকে তাকাতেই ওর বুকটা ধক করে উঠল। আয়নায় ও যেন নিজেকে দেখছে, কিন্তু চিনতে পারছে না। ও বারবার মনে করার চেষ্টা করলো ওর ছোট্টবেলায়, যখন মাত্র 8 বছর বয়স, যখন ওর বাবা মা মারা গিয়েছিলেন, তখন মাকে ঠিক কেমন দেখতে সেটা মনে করার চেষ্টা করলো। মাকে দেখতে কেমন ছিল? বাবার গলার স্বরটা যেন কেমন ছিল? না 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 না, আমার কিচ্ছু মনে পড়ছে না। বাবার গলার আওয়াজ, মায়ের মুখ, মা মা তোমার তোমার হাসিটা কেমন ছিল? বাবার চশমাটা কালো রঙের নাকি? না 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 না, আমি 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 কিচ্ছু মনে করতে পারছি না কেন। ওর স্মৃতিতে একটা ঝাপসা সাদা পর্দা, কোনো ছবি নেই, কোনো শব্দও নেই। দুর্ঘটনার সেই ভয়ঙ্কর যন্ত্রণার সাথে সাথে ওর বাবা মায়ের প্রতি থাকা সমস্ত ভালোবাসা, টান, অস্তিত্বের শেকড়টাও দুঃস্বপ্নের সঙ্গে বিক্রি করে দিয়ে এসেছে। ইস, আমি কি করলাম? আমি তো শুধু কষ্টটা মুছতে চেয়েছিলাম, কিন্তু স্মৃতি আর অনুভূতি তো আলাদা জিনিস। কষ্ট মুছে ফেলতে গিয়ে আমি তো আমার বাবা মায়ের স্মৃতিটুকুই মন থেকে মুছে ফেললাম। আমি কি করলাম? এখন কি হবে? ডুকরে কাঁদতে চাইল, কিন্তু পারল না রূপম। ওর চোখ দিয়ে এক ফোঁটা জলও বেরোলো না, কারণ কান্না আসার জন্য যে হাহাকারটা হৃদয়ে তৈরি হয়, সেই হাহাকারটাই যেন ও আজ কাবেরীর দোকানে বিক্রি করে এসেছে। বাইরে তখন বিকেলের আকাশটা রক্তবর্ণ হয়ে উঠেছে। রূপম জানলার গ্রিলটা শক্ত করে ধরল। ও বুঝতে পারল ও যা করেছে তা আর ফেরত পাওয়ার কোনো রাস্তা নেই। মোহরের নেশা এখন ওর রক্তে মিশে গেছে। ও চায় আরো মোহর, ও চায় আরো শূন্যতা। বিকেলের আকাশটা ক্রমশ তামাটে রঙের হয়ে এলো।
শহর জুড়ে একটা গুমোট গরম, যেন এখনই কালবৈশাখী নামবে। রূপম চলে গেল ওর ব্যালকনিতে। সেখান থেকে দাঁড়িয়ে নিচের রাস্তাটার দিকে তাকিয়েছিল, আর মনে শুধুই সোনার মোহরের স্বপ্নগুলো ঝনঝন করছে। পাড়ার রিক্সা চালক হাশেম মিয়া, লোকটা এমনিতে শান্তশিষ্ট, ওই মাঝে মাঝে রূপমকে নিয়ে এদিক সেদিক দেওয়া নেওয়া করতেই থাকে। হঠাৎ করে সে পাগলের মতো চিৎকার করে ছুটে এলো রূপমের কাছে। আমারে আমারে বাঁচান, এই কেউ আমারে বাঁচান। এই কেন আমি রোজ রাতে ওই রক্ত দেখি? আমি তো কোনোদিন গাড়ি চালাইনি, তবে কেন আমি দেখি আমি গাড়ি চালাইতেছি? আমার হাতে আর সামনে আমার বউ বাচ্চা ছিটকে পড়ছে, ওই চাকার নিচে পড়ে গিয়ে কান্না আর তোনাদের শব্দটা আমার আমার কানে কেন বাজছে, কেন বাজছে? রূপম ভারী অবাক হলো। খুব ভালো করেই বুঝতে পারলো হাশেম কাকা যে স্বপ্নটার কথা বলছে তা আসলে রূপমের বিগত কয়েক দিনের দুঃস্বপ্ন। সেটা হাশেম কাকার মাথায় কি করে ঢুকলো? হা হাশেম কাকা, শান্ত হন তো, শান্ত হন। এখানে বসুন, দেখি কি কি হয়েছে, কি আপনার কি হয়েছে? দাদাবাবু, আমি আর নিতে পারছি না। আমি গরিব মানুষ, রিক্সা চালিয়ে খাই, কিন্তু গত 3 দিন ধরে আমি ঘুমোতে পারছি না। চোখ বুঝলেই দেখি একটা কালো গাড়ি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর তারপর একটা লরির ধাক্কা। আমি তো ওই গাড়িটার ভেতর ছিলাম না দাদাবাবু, তবে কেন মনে হচ্ছে ওই অর্থনাথগুলো আমার নিজের? কেন কেন মনে হচ্ছে, কেন? রূপমের পায়ের নিচ থেকে যেন মাটিটা সরে যাচ্ছে। শুরু হলো কালবৈশাখী। রূপম বেশ বুঝতে পারল যে সুখ স্মৃতিগুলো ও বিক্রি করে বদলে নিয়ে আসছে একটা করে সোনার মোহর, অথবা যে দুঃখের স্মৃতিগুলো মুছে ফেলে আসছে। আসলে সবই ওর মাথার ভিতর থেকে চলে যাচ্ছে অনুভূতি, চলে যাচ্ছে সমস্ত পার্থিব ইমোশন। পরের দিন বিকেল, দোকানের ভিতরে আজ গ্রামাফোনের শব্দটা একটু কর্কশ। কাবেরী আজ একটা টকটকে লাল রঙের গাউন পরে বসে আছেন, আর সাদা চুলের মাঝে একটা রুবি বসানো ক্লিপ আগুনের মতো ঝলকাচ্ছে। এক্সকিউজ মি কাবেরী দেবী, এসব কি হচ্ছে? আমি শুধু স্মৃতিটুকু মুছে ফেলতে চেয়েছিলাম। ওই ওই নিরপরাধ ওই ওই নিরপরাধ রিক্সোওয়ালা হাশেম কাকু, ওই লোকটার মাথায় গেল কি করে? কাবেরী দেবী খুব ধীর স্থির ভাবে হাসলেন, তারপর জবাব দিলেন, আরে রূপম, হাঁপাচ্ছ কেন? একটু জল খাও। আমি তো তোমাকে সেদিনই বলেছিলাম, মহাবিশ্বে কোনো কিছুই ধ্বংস হয় না। এনার্জি বা আবেগ এক বুক থেকে অন্য বুকে শুধু ট্রান্সফার হয়। কিন্তু কেন? ওই লোকটা, ও তো কোনো দোষ করেনি, তাহলে আমার স্মৃতিগুলো ওর মাথায় কেন গেল? তুমি মুক্তি চেয়েছিলে, আমি তোমায় মুক্তি দিয়েছি, কিন্তু ওই দুঃস্বপ্নের কয়লা তো আর আমি ফেলে দিতে পারি না। ওটা একটা সম্পদ। কোনো কোনো খদ্দের আছে যারা অদ্ভুত সব জিনিসের নেশা করে, তারা আমার কাছে দুঃখ কিনতে আসে। আমি হাসেমের মতো মানুষের মাথায় ওটা ইনজেক্ট করে দিয়েছি, কারণ তার বিনিময়ে সে আমার কাছ থেকে কিছু মিথ্যে সুখ পেয়েছে। একেই তো বলে বিজনেস, বুঝলে রূপম? কি বললেন? বিজনেস? মানুষের স্বপ্ন নিয়ে, স্মৃতি নিয়ে, অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলাকে আপনি বলছেন বিজনেস? শুনুন, আমি আমার প্রত্যেকটা স্মৃতি ফেরত চাই। সুখ স্মৃতি, দুঃখের স্মৃতি, আনন্দের স্মৃতি, কষ্টের স্মৃতি, সব স্বপ্নগুলো আমায় ফেরত দিন। ফেরত? তুমি জানো তুমি কি চাইছো? যে হাহাকার থেকে বাঁচতে তুমি মোহর খরচ করলে, সেই নরক কি আবার তোমার নিজের মগজে তুমি নিতে পারবে? হাসিম তো একা নয় রূপম, তুমি যে 10টা ভালো স্বপ্ন বেচেছ, সেগুলোও আমি চড়া দামে অন্য কোনো ধনী পঙ্গু এইসব মানুষকে বেচে দিয়েছি।
তোমার দাদুর আইসক্রিম খাওয়ার আনন্দ এখন হয়তো কোনো লিকুইড ডায়েট করা বুড়ো কোটিপতি উপভোগ করছে। স্বপ্ন নষ্ট হয় না রে পাগল, শুধু হাত বদলায়। রূপম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ও দেখল কাবেরীর পিছনের আলমারিতে রাখা ওই বাক্সগুলো যেন যন্ত্রণায় কাঁপছে। রূপম আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না, কোনো মতে বেরিয়ে এলো দোকান থেকে। বৃষ্টির বড় বড় ফোঁটা তার গায়ে এসে পড়ল। ও বুঝতে পারল ও এক ভয়ঙ্কর জালে আটকে পড়ছে। নিজে শান্তিতে ঘুমানোর জন্য অন্য একজনের শান্তিও কেড়ে নিয়েছে। রাস্তার এক কোণে হাশেম মিয়া তখনও রিকশায় বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। রূপম তার পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করল হাশেম মিয়ার চোখ দুটো একদম ওর চোখের মতো দেখাচ্ছে, শূন্য, ক্লান্ত, দিশেহারা। রূপমের পকেটে রাখা সোনার মোহরগুলো যেন এক একটা জ্বলন্ত কয়লার মতো লাগছে ওর। ও আজ প্রথমবার বুঝতে পারল ও ধনী হয়েছে ঠিকই, কিন্তু আসলে একটা দস্যু হয়ে উঠেছে, যে অন্যের আবেগ চুরি করে নিজের সিন্দুক ভরছে। দাদু, তুমি তুমি কি এমন একটা দিন চেয়েছিলে? এই পাপে ভরা সোনার মোহর নিয়ে আমি এখন কি করব? কোথায় যাব? আকাশ ভেঙে নামলো বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টির ঠান্ডা জল রূপমের ভিতরের অপরাধবোধের আগুনটাকে নেভাতে পারছে না। কিন্তু এরপর কি করবে রূপম? রূপমের সুখ দুঃখের সমস্ত স্বপ্নগুলো, অনুভূতিগুলো সব তো বিলীন হয়ে যাচ্ছে ওর স্মৃতি থেকে। কিভাবে ফিরে পাবে রূপম সেই সমস্ত অনুভূতি? সেটা জানতে গেলে কিন্তু আর একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে। স্বপ্নের ফেরিওয়ালা এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব আসবে আগামী সপ্তাহের শনিবার, শুধুমাত্র ভূত চর্চায়, ঠিক রাত্রি 9:30টায়। কিন্তু আজকের পর্বটা যদি আপনাদের পছন্দ হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, আর যদি সম্ভব হয় একটা হাইপ করে দিলেই আমরা খুশি। আর হ্যাঁ, মনে আছে তো, আমাদের চ্যানেলে গল্প আসে প্রত্যেক শনিবার রাত্রি ঠিক 9:30টায়। ও হ্যাঁ, ভালো কথা, আজকের গল্প স্বপ্নের ফেরিওয়ালা, এই গল্পের লেখক ছিলাম আমি, আপনাদের বন্ধু প্রীতম। গল্প পাঠেও ছিলাম আমি, আপনাদের বন্ধু প্রীতম। আমার সঙ্গে অন্যান্য চরিত্রে অন্তরা তো ছিলই, সঙ্গে রয়েছে শুক্লা এবং অতনু। চলুন যেতে যেতে গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণা করে দিই। তারা হলেন মোহিনী ভট্টাচার্য, সায়ন্তনী মণ্ডল, অপর্ণা সামন্ত, সুপ্রিয়া মাঝি, শম্ভু ভৌমিক, সীমা গিরি, ঝুমুস ব্লগ, মাম্পি মণ্ডল, রাজ দে সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, আচ্ছা বলুন তো, রূপমের দাদুর নাম কি ছিল? জানি যদি গল্পটা মন দিয়ে শুনে থাকেন তাহলে এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে ভীষণ সহজ। তাই চটপট আর অপেক্ষা না করে মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে। আজ তবে আসি, আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে মঙ্গলবার দুপুর ঠিক 3:30টার সময় ভালোবাসার মরশুমে, আর তারপর আবার শুক্রবার রাত্রি 8টায় ভালোবাসার মরশুমে। ততক্ষণ ভালো থাকবেন সকলে, আর ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দর সুন্দর সব স্বপ্ন দেখতে থাকবেন।